আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। দেশে ফিরে রাজনৈতিক মানচিত্রটাই যেন একাই বদলে দিয়েছেন তারেক রহমান। দিন যত গড়াচ্ছিল তারেক ম্যানিয়ায় ততই ফিকে হয়ে আসছিল আওয়ামী লীগের অস্তিত্ব। ঠিক এমনই এক সময়ে যখন নির্বাচনের আর মাত্র সপ্তাহ তিনেক বাকি, হঠাৎ দৃশ্যপটে আবির্ভাব ঘটল হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয়ের। দীর্ঘ নীরবতা ভেঙে জয় স্পষ্টভাবে বলে উঠলেন, আমার মা ছাত্র জনতাকে হত্যা করেননি, আমার মা নির্দোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগ সমর্থকদের অবস্থা পর্যবেক্ষণ করলে মনে হবে তৃষ্ণার্ত চাতক পাখি যেন বহুদিন পর বৃষ্টির দেখা পেয়েছে। দেশে রাজনৈতিকভাবে কোণঠাসা দলটির জন্য ঠিক এমন কিছুই দরকার ছিল। ভারতীয় সাংবাদিক শ্রীনিবাসন জৈনের নেওয়া সাক্ষাৎকারটি সজীব ওয়াজেদ জয় নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করার পর থেকেই ভার্চুয়াল জগতে আওয়ামী কর্মীদের মধ্যে নতুন প্রাণচাঞ্চল্য লক্ষ্য করা যাচ্ছে। ওয়াশিংটন ডিসিতে বসে দেওয়া এই সাক্ষাৎকারে জয়ের কথাগুলো যেন দলটির জন্য এক পশলা অক্সিজেন। জয় স্বীকার করেছেন যে আওয়ামী লীগ সরকার আন্দোলনগুলোকে মিসহ্যান্ডেল বা ভুলভাবে মোকাবেলা করেছে। তবে তিনি জোর দিয়ে বলেন, তার মা শেখ হাসিনা কখনোই আন্দোলনকারীদের হত্যার নির্দেশ দেননি। সাংবাদিক জৈন যখন পাল্টা প্রশ্ন করেন, শত শত মানুষের মৃত্যু কি শুধু মিসহ্যান্ডেল শব্দের আড়ালে ঢাকা সম্ভব? জয়ের উত্তর ছিল বেশ কৌশলী। তিনি বলেন, শেখ হাসিনা যদি সত্যিই ক্ষমতা আঁকড়ে থাকতে চাইতেন তবে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। তিনি মূলত রক্তপাত এড়াতেই সরে দাঁড়িয়েছেন, কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছিল। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পর থেকে দল হিসেবে আওয়ামী লীগ যে গভীর অন্ধকারের ছায়ায় চলে গিয়েছিল, জয়ের এই যুক্তিগুলো সেখানে কিছুটা হলেও প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। নির্বাচন ও দলের বর্তমান অবস্থান নিয়েও জয় খোলামেলা কথা বলেছেন, যেখানে মিশেছিল সাফাই এবং ক্ষোভ। 2018 সালের নির্বাচনে কিছু অনিয়ম হওয়ার কথা স্বীকার করলেও জয়ের দাবি, সুষ্ঠু ভোট হলেও আওয়ামী লীগই জিতত। আর 2024-এর নির্বাচন বয়কট ছিল বিরোধীদের নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু তার কণ্ঠে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তীব্র ক্ষোভ ফুটে উঠেছে। তিনি অভিযোগ করেন, ইউনূস সরকারের অধীনে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেয়া হচ্ছে না, যা অগণতান্ত্রিক। তার দাবি, বর্তমান সরকার আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে এবং সন্ত্রাসীদের মুক্তি দিচ্ছে। সাংবাদিক জৈন যখন জানতে চান আওয়ামী লীগ কি নির্বাচনে সহিংসতা ঘটাতে পারে, জয়ের উত্তর ছিল, তারা শান্তিপূর্ণ প্রতিবাদ চান, কিন্তু দমন পীড়ন চললে পরিস্থিতি সহিংস হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন 2025-এর পর থেকে জয় যেভাবে নিজেকে আওয়ামী লীগের প্রধান মুখপাত্র হিসেবে উপস্থাপন করছেন এবং বর্তমান সরকারকে অবৈধ ও নির্বাচনকে কারচুপি বা রিগড বলে আখ্যা দিচ্ছেন, তা তার রাজনীতিতে সক্রিয় ফেরারই স্পষ্ট ইঙ্গিত। পুরনো দুর্নীতির অভিযোগগুলো উড়িয়ে দিয়ে জয় বলেছেন, তার বা তার পরিবারের বিরুদ্ধে কোটি কোটি ডলার দুর্নীতির কোনো প্রমাণ নেই। তার দাবির সপক্ষে তিনি FBI এর তদন্তের কথা উল্লেখ করেন, যা তার মার্কিন নাগরিকত্বের সময় করা হয়েছিল। তবে দলের কিছু মন্ত্রীর দুর্নীতির কথা স্বীকার করে তিনি বলেন, সবাইকে সবসময় নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি। সাক্ষাৎকার শেষে সাংবাদিক জৈনের মন্তব্য ছিল তাৎপর্যপূর্ণ। আওয়ামী লীগের শাসনামলে অর্থনৈতিক উন্নয়ন হয়েছে সত্য, কিন্তু ভুলও কম হয়নি। জয়ের পাল্টা যুক্তি, বর্তমান অবস্থা তো আরও খারাপ। 2026-এর 12 ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ বা সাইডলাইনড হলেও জয়ের মতো নেতারা দল পুনর্গঠনে মনোযোগ দিচ্ছেন। তারা এই নির্বাচনকে বর্জন করে একে রাজ্যাভিষেক বা করোনেশন হিসেবে অভিহিত করেছেন, যা তাদের মতে ইসলামিস্টদের ক্ষমতায় আনার একটি প্রক্রিয়া মাত্র। সাক্ষাৎকারে জয় নিশ্চিত করেছেন যে তার মা শেখ হাসিনা ভারতে নিরাপদে আছেন এবং দেশে ফিরতে চান, তবে বর্তমান পরিস্থিতিতে তা সম্ভব নয়। হাসিনা রাজনীতি থেকে অবসরের কথা ভাবলেও জয় মনে করেন আওয়ামী লীগের ভবিষ্যৎ এখনো উজ্জ্বল এবং এটি দেশের সবচেয়ে বড় দল। 2025 সালের পর থেকে জয় আওয়ামী লীগের নতুন মুখ হিসেবে উঠে আসছেন এবং দলের প্রেসিডেন্ট হিসেবে তার নামও গুঞ্জন আকারে শোনা যাচ্ছে। তারেক রহমান যেমন দেশে ফিরে বিএনপিকে চাঙ্গা করেছেন, জয় চাইছেন প্রবাসে থেকেই দলকে নেতৃত্ব দিতে।
তবে ইন্টারপোলের রেড নোটিশ এবং দুর্নীতির মামলা তার ফেরার পথে বড় বাধা। তবুও দলের অনুসারীরা মনে করেন জয়ের মতো প্রযুক্তিবান্ধব নেতা আওয়ামী লীগকে আধুনিক করতে পারেন। তাদের দাবি, দেশের একটি বড় অংশের ভোটার এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, যা উপেক্ষা করার মতো নয়। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে রাজনীতির সমীকরণ আরও জটিল করে তুলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি তার দেওয়া একটি ইঙ্গিতবাহী বক্তব্য রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, আওয়ামী লীগ যদি তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য সত্যিকারের অনুতপ্ত হয় এবং জনগণের কাছে ক্ষমা চায়, তবে জাতীয় পুনর্মিলন বা রিকনসিলিয়েশন সম্ভব হতে পারে। এই বক্তব্যটি যেমন এক দলকে আশাবাদী করছে, তেমনি বিপ্লবের আকাঙ্ক্ষা লালন করা বড় একটি অংশের মনে ক্ষোভও জন্মাচ্ছে। আওয়ামী লীগের ভেতরেও এটি নিয়ে দুই ধরনের মেরুকরণ তৈরি হয়েছে। এক পক্ষ মনে করছে রাজনীতিতে টিকে থাকতে হলে রিকনসিলিয়েশন বা সমঝোতার পথে হাঁটাই হবে বুদ্ধিমানের কাজ, কিন্তু জয়ের সাম্প্রতিক কঠোর সুর বলছে ভিন্ন কথা। তিনি যেন ক্ষমা চাওয়ার বদলে নিজেদের নির্দোষ প্রমাণের লড়াইয়ে বেশি মনোযোগী। জয় বারবার বলছেন, সরকার ইসলামিস্টদের মুক্তি দিয়ে বাংলাদেশকে একটি ব্যর্থ ইসলামিক রাষ্ট্র বানানোর পথে ঠেলে দিচ্ছে। এই বয়ানটি মূলত আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমা বিশ্ব এবং ভারতের সমর্থন পাওয়ার একটি ভূরাজনৈতিক কৌশল হিসেবে কাজ করছে। পশ্চিমা বিশ্ব ইতোমধ্যে একটি অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য চাপ দিচ্ছে। এমনকি যুক্তরাষ্ট্রের কয়েকজন প্রভাবশালী লবিস্ট এবং আইনজীবী দাবি তুলেছেন যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ রেখে একটি স্থিতিশীল গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না। তারা আওয়ামী লীগের উপর থেকে রাজনৈতিক নিষেধাজ্ঞা তুলে দেওয়ার পক্ষে সোচ্চার হচ্ছেন। এর পেছনে ভারতের জোরালো সমর্থন এবং আঞ্চলিক নিরাপত্তার প্রশ্নটিও জড়িয়ে গেছে, কারণ ভারত কোনোভাবেই বাংলাদেশে কট্টরপন্থীদের উত্থান দেখতে চায় না, আর আওয়ামী লীগ সবসময় নিজেদের ধর্মনিরপেক্ষ শক্তির ঢাল হিসেবে জাহির করে এসেছে। তবে মাঠের বাস্তবতা এখনো আওয়ামী লীগের জন্য বেশ প্রতিকূল। 15 বছরের শাসনকালে যে রেপ্রেসিভ পলিটিক্স বা দমনমূলক রাজনীতির চর্চা হয়েছে দেশে, তার একটা বড় ব্যাকল্যাশ বা নেতিবাচক প্রতিক্রিয়া এখনো জনমনে প্রবল। বিশেষ করে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটের ক্রমবর্ধমান শক্তি এবং বিএনপির বিপুল জনসমর্থন নির্বাচন পূর্ব পরিস্থিতিতে আওয়ামী লীগকে কোণঠাসা করে রেখেছে। জয় অভিযোগ করেছেন, আওয়ামী লীগবিহীন নির্বাচন হবে একটি অ্যারেঞ্জড গেম, যা দেশের দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নষ্ট করবে। সুইং ভোটার বা যারা কোনো নির্দিষ্ট দলের কট্টর সমর্থক নয়, তারা এবার নির্বাচনের ভাগ্য নির্ধারণে বড় ভূমিকা পালন করতে পারে। কিন্তু আওয়ামী লীগ যদি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে প্রধান উপদেষ্টার দেওয়া রিকনসিলিয়েশনের প্রস্তাব গ্রহণ না করে, তবে আন্তর্জাতিক চাপ থাকা সত্ত্বেও তাদের মূলধারায় ফিরে আসা কঠিন হবে। একদিকে তারেক রহমান দেশজুড়ে বিএনপিকে সুসংগঠিত করে নির্বাচনের জন্য প্রস্তুত করছেন, অন্যদিকে জয় বিদেশের মাটিতে থেকে আওয়ামী লীগের অস্তিত্ব রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। জয় স্বপ্ন দেখছেন 2027 বা 28 সালের মধ্যে পরিস্থিতি পুরোপুরি বদলে যাবে, শেখ হাসিনার সসম্মানে দেশে ফিরবেন এবং দল আবার ক্ষমতার কেন্দ্রে আসবে। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কিনা তা নির্ভর করছে অনেকগুলো যদি এবং কিন্তুর উপর। ইউনূস সরকারের পরবর্তী পদক্ষেপ, ইসলামিস্টদের উত্থান নিয়ে জনগণের ভয় এবং ভারতের প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা, সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি এখন একটি বড় ধরনের ফ্লাক্স বা অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচনের পর দেশ কি একটি স্থায়ী স্থিতিশীলতার দিকে যাবে, নাকি নতুন কোনো সংঘাতের সূচনা হবে, সেটাই এখন সময়ের সবচেয়ে বড় প্রশ্ন। তবে আপাতত জয়ের এই আবির্ভাব আওয়ামী লীগের ঝিমিয়ে পড়া কর্মীদের মনে যে আশার প্রদীপ জ্বেলেছে, তা অস্বীকার করার উপায় নেই। অধ্যাপক ইউনূসের কথিত ইতিহাসেরা নির্বাচন নিয়ে নানামুখী অনিশ্চয়তা, মাঠে বিএনপির সঙ্গে জামাত জোটের মুখোমুখি অবস্থান, আকস্মিকভাবে ভারতীয় কূটনীতিকদের পরিবার সরিয়ে নেয়ার ঘনঘটার মাঝে বিস্ফোরক দাবি করলেন সজীব ওয়াজেদ জয়। আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে শেখ হাসিনার রাজনীতি থেকে অবসরে যাওয়ার ইঙ্গিত জন্ম দিয়েছে নানামুখী আলোচনা। নয়াদিল্লিতে দুদিন বাদে যেখানে সাংবাদিকদের সামনে শেখ হাসিনার অডিও বক্তব্য দেওয়ার কথা রয়েছে, ঠিক তখন জয়ের ইঙ্গিত নিয়ে চলছে নানামুখী গুঞ্জন। জয়ের বক্তব্য আওয়ামী লীগের আনুষ্ঠানিক অবস্থান কি না তা নিয়েও শুরু হয়েছে জল্পনা কল্পনা। দলটির তৃণমূলের কাছে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে জয়ের বার্তা।
কেউ কেউ মনে করছেন দলের ভয়াবহ এমন জটিল পরিস্থিতিতে শেখ হাসিনার সরে যাওয়ার সুযোগ কি আছে। তবে বিশ্লেষকদের অনেকে জয়ের বক্তব্যের মাঝে দেখছেন বহুমুখী ইঙ্গিত। আওয়ামী লীগের বিরোধিতার জন্য বিশ্বব্যাপী সুপরিচিত কাতার ভিত্তিক আল জাজিরায় এই সময় সাক্ষাৎকার দেওয়ার পেছনের তাৎপর্য খোঁজা হচ্ছে। ধারণা করা হচ্ছে বহুমুখী চাপের মধ্যে থাকা আওয়ামী লীগ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে বিশেষ বার্তা দিতে চেয়েছেন জয়। বিশেষ করে গত কয়েক মাসে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে আওয়ামী লীগের নেতাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলোর প্রতিনিধিদের যে সিরিজ বৈঠক হয়েছে তারই অংশ হিসেবে কি এসেছে শেখ হাসিনার সম্ভাব্য অবসরের ইঙ্গিত। তবে এটি কতটা বাস্তবে ঘটবে আর তার অনেকটাই নির্ভর করবে আমেরিকা সহ পশ্চিমা দেশগুলোর পরবর্তী ভূমিকা আর শেখ হাসিনার সিদ্ধান্তের উপর। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিনই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ভারতে চলে যান, সেদিনই গণভবনে চলে ব্যাপক হামলা। সেই উত্তাল পরিস্থিতির মাঝে যুক্তরাষ্ট্র থেকে ডয়েচে ভেলে বাংলাকে সাক্ষাৎকার দেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। জানান শেখ পরিবারের কেউ আওয়ামী লীগের নেতৃত্ব বা রাজনীতিতে থাকবেন না। আক্ষেপ করে বলেন শেখ পরিবারের কোনো সদস্যরই আর রাজনীতিতে আসার কোনো কারণ নেই। শেখ হাসিনা দিল্লিতে আছেন, ভালো আছেন, তবে তার মন খারাপ। দেশের জন্য তিনি এত কিছু করার পরও সেই দেশের মানুষ তাকে অপমান করে বের করে দেবে, আক্রমণ করতে যাবে, এটা তিনি কল্পনাও করতে পারেননি। ওই সাক্ষাৎকারে নিজের রাজনীতিতে আসার সম্ভাবনাও নাকচ করে দিয়েছিলেন জয়। বলেন 3বারের মতো তাদের পরিবারের বিরুদ্ধে কু হয়েছে, 3বারের মতো সবকিছু হারিয়ে বিদেশে থাকতে হচ্ছে। জয় বলেন তিনি এবং তার মা বাদে পরিবারের সবাই বিদেশে অনেক দিন ধরে আছেন, সবাই বিদেশে সেটেলড। বিদেশের জীবনের কোনো অসুবিধা নেই, বিদেশে থাকতে তারা অভ্যস্ত। তবে এর কয়েকদিনের মধ্যেই জয়ের বক্তব্যে পরিবর্তন শোনা যায়। ভিডিও বার্তায় বলেন আওয়ামী লীগের বিপর্যয়ের সময় শেখ পরিবার দলের সঙ্গেই আছে। শেখ হাসিনার নেতৃত্বে দল আবারও সংগঠিত করা হবে। পরের 1.5 বছরে ভারতে অবস্থান করা শেখ হাসিনা শুধু সক্রিয় হননি, জয়কেও দলের গুরুত্বপূর্ণ নীতি নির্ধারণী পর্যায়ে ভূমিকা রাখতে দেখা গেছে। এমনকি পশ্চিমা দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নও কাজ করছেন তিনি। ভারত সহ আন্তর্জাতিক মিডিয়ায় দেখা গেছে সরব উপস্থিতি। গত নভেম্বরে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আওয়ামী লীগের নেতৃত্ব পরিবর্তনের বিষয়ে বিদেশি চাপের ইঙ্গিত দেন। অভিযোগ করেন বাংলাদেশে বড় দুটি দল অর্থাৎ আওয়ামী লীগ এবং বিএনপির নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা রয়েছে। দুই দলের নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে। শেখ হাসিনার পর তাদের পরিবারের কারো আওয়ামী লীগের হাল ধরার সম্ভাবনা ওই সাক্ষাৎকারে সরাসরি নাকচ করেননি জয়। শেখ হাসিনার পরে তিনি দলের নেতৃত্বে আসতে চান কি না এ প্রশ্নে বলেন দলই এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আওয়ামী লীগ একটি গণতান্ত্রিক দল, ভবিষ্যৎ নেতৃত্ব কে দেবেন সেটা দল নির্ধারণ করবে। তিনি বা অন্য কেউ এটা উপর থেকে নির্দেশ দিয়ে নেতৃত্ব নির্ধারণ করতে পারেন না। এর ঠিক প্রায় 2 মাসের মাথায় আল জাজিরার কাছে বিস্ফোরক মন্তব্যটি করেন সজীব ওয়াজেদ জয়। সাবেক প্রধানমন্ত্রীর ছেলেকে আল জাজিরার সেনিভাস জৈনের প্রশ্ন ছিল এমন, আপনি ইঙ্গিত দিয়েছেন আপনার মা রাজনীতি থেকে অবসর নিতে যাচ্ছেন, তাহলে এরপর যদি তিনি কখনো বাংলাদেশে ফিরতেও পারেন তখন তিনি কি আর রাজনীতিতে থাকবেন না? জবাবে কোনো দ্বিধা ছাড়াই সজীব ওয়াজেদ জয় জবাব দেন না, তার বয়স হয়েছে, বলেন তার মা বয়স্ক। যাই হোক, এবারে তার দায়িত্বে শেষ মেয়াদ হওয়ার কথা ছিল, তিনি অবসর নিতে চেয়েছিলেন। বিষয়টি আরো পরিষ্কার হতে আল জাজিরার সাংবাদিক প্রশ্ন করেন, তাহলে হাসিনা অধ্যায় কি শেষ হচ্ছে? জবাবে জয় বলেন সম্ভবত হ্যাঁ। আওয়ামী লীগের আগামী রাজনীতি শেখ হাসিনাকে ছাড়াই এগোবে ইঙ্গিত করে জয় বলেন আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল, এটি সবচেয়ে পুরনো দল, 70 বছর ধরে আছে। শেখ হাসিনাকে সঙ্গে নিয়ে অথবা তাকে ছাড়া দলটির যাত্রা অব্যাহত থাকবে। তিনি অথবা অন্য কেউ চিরকাল তো বাঁচবেন না। সজীব জয়ের বক্তব্য থেকে শেখ হাসিনার নেতৃত্বের অবসান ঘটার একটি সম্ভাব্য ইঙ্গিত পাওয়া যায়। প্রশ্ন হলো, যখন আওয়ামী লীগের কার্যক্রম দেশটিতে সরকার নির্বাহী আদেশে নিষিদ্ধ আছে, যেখানে শেখ হাসিনা গত 17 মাস ধরে অনলাইন বার্তার মাধ্যমে দলটির তৃণমূল নেতাকর্মীদের বার্তা দিয়ে আসছেন, দিল্লিতে ডেকে নিয়ে দলের অনেক নেতার সাথে বৈঠক করছেন এবং বাংলাদেশের নির্বাচনের ঠিক আগে আগে তার ছেলে সজীব ওয়াজেদ জয় কেন এমন আভাস দিলেন?
ঠিক 2 মাস আগে বিবিসি বাংলাকে যে বিদেশিদের চাপের কথা বলেছিলেন, তার প্রেক্ষাপটে কি কৌশলগত নতুন অবস্থানের চিন্তা করছে আওয়ামী লীগ? সেক্ষেত্রে পরিবর্তনের সম্ভাব্য ধরনটি কেমন হতে পারে? কবে নাগাদই বা নেতৃত্বের পুনর্বিন্যাস দৃশ্যমান হতে পারে? আর নতুন নেতৃত্বে কারা আসতে পারেন? বিশ্লেষকরা মনে করছেন জয়ের এমন বক্তব্য বিচ্ছিন্ন বা আকস্মিক কোনো ঘটনা নয়। বিশেষ করে বাংলাদেশে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন আয়োজনের চূড়ান্ত প্রস্তুতির সময় এমন বক্তব্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন জয়। বিশেষ করে পশ্চিমা শক্তির সঙ্গে দূরত্ব ঘোচাতে আওয়ামী লীগের সর্বোচ্চ আগ্রহ এর মাধ্যমে প্রকাশিত হয়েছে। আবার সাক্ষাৎকারটি দেওয়া হয়েছে এমন একটি বিদেশি মিডিয়ায় যারা আওয়ামী লীগ বিরোধী হিসেবে সুপরিচিত। লক্ষণীয় বিষয় হলো, জুলাই আন্দোলনে শেখ হাসিনার বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ হলো তিনি হত্যার নির্দেশ দিয়েছিলেন। আওয়ামী লীগের পক্ষ থেকে বিষয়টি বরাবরই অস্বীকার করা হয়েছে। কিন্তু জয় এই প্রথমবার পাল্টা একটি কাউন্টার ছুড়ে দিয়ে বলেছেন, শেখ হাসিনা যদি হত্যার নির্দেশ দিতেন তাহলে তিনি এখনো ক্ষমতায় থাকতেন। ইতিহাসরা নির্বাচনের নামে একতরফা ভোটের বিষয়ে অন্তর্বর্তী সরকারের উপর এমনিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ক্ষোভ বাড়ছে। গত কয়েক মাসে কমনওয়েলথ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আহ্বান জানালেও তা গায়ে মাখেননি ডক্টর মোহাম্মদ ইউনূস। এখনো পর্যন্ত একমাত্র ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক পাঠানোর আশ্বাস মিললেও সাম্প্রতিক কিছু ঘটনায় তৈরি হয়েছে নতুন অনিশ্চয়তা। বিশেষ করে ভারত আকস্মিকভাবে কূটনীতিকদের পরিবার সরিয়ে নেওয়ার ঘোষণা দেয়, ব্যাপক প্রভাব পড়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে। বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তো দূরের কথা, বিদেশিদের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন। সবশেষ জাতিসংঘ আবারও নিরাপদে সবার অংশগ্রহণমূলক নির্বাচন পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছে। জাতিসংঘের নিয়মিত ব্রিফিং এ 20 জানুয়ারি মহাসচিবের ডেপুটি মুখপাত্র ফারহান হক বলেন, বাংলাদেশে আসন্ন সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায় সক্রিয় নজরদারি বজায় রেখেছে। জাতিসংঘ সবসময় বলে এসেছে, নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করতে হবে যেখানে সব মানুষ নিরাপদ ও শান্তিপূর্ণভাবে অংশ নিতে পারে এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশ করতে সক্ষম হয়। ফলে অন্তর্বর্তী সরকার যতই দাবি করুন, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্বেগ বাড়ছে। ঠিক এমন এক সময় আল জাজিরার মাধ্যমে বিশ্ব পরিমণ্ডলের তাৎপর্যপূর্ণ বার্তা নিয়ে হাজির হলেন শেখ হাসিনা পুত্র জয়। বাংলাদেশের নজিরবিহীন অস্থিরতার মধ্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার সম্ভাব্য বিপদ সম্পর্কেও তিনি সতর্ক করেছেন। আল জাজিরাকে বলেন, একটি বাস্তবতাকে কেউ কোনোভাবে অস্বীকার করতে পারে না, তা হলো তার মায়ের 17 বছরে বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন অর্থনৈতিক উন্নয়ন, নিরাপত্তা ও স্থিতিশীলতা দেখা গেছে। বাংলাদেশের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আওয়ামী লীগ এখনো সেরা প্রতিষেধক। আওয়ামী লীগের কোনো ভবিষ্যৎ না থাকার দাবি উড়িয়ে দিয়ে জয় বলেন, আওয়ামী লীগ কোথাও যাচ্ছে না, এটি দেশের সবচেয়ে পুরানো ও বৃহত্তম দল। এরপরেই তিনি আনেন ভোটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রসঙ্গ। দাবি করেন, আওয়ামী লীগের 40 থেকে 50% ভোট রয়েছে, এসব মানুষ হঠাৎ করেই সমর্থন দেওয়া বন্ধ করে দেবে বলে ভাবার সুযোগ নেই। জুলাই আন্দোলনের পর মানুষ কেন আওয়ামী লীগের উপর আস্থা রাখবে, এমন প্রশ্নের তড়িৎ উত্তর দেন জয়। পাল্টা প্রশ্ন ছুড়ে বলেন, জনগণকে সেই সিদ্ধান্ত কেন ভোটের মাধ্যমে জানানোর সুযোগ দেয়া হচ্ছে না। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই গুরুত্বপূর্ণ প্রশ্নটি গত কয়েক মাস ধরে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরছে আওয়ামী লীগ। বিশ্ব সম্প্রদায় একই প্রশ্ন করছে অন্তর্বর্তী সরকারকে। বাস্তবতা হলো, এর কোনো পরিষ্কার জবাব সরকার এবং তাদের মিত্র দলগুলো এখনো তুলে ধরতে পারেনি। নির্বাচনের মাত্র 3 সপ্তাহ আগে সেই একই প্রশ্ন আল জাজিরার মাধ্যমে ছুড়ে দিলেন জয়। গত কয়েক মাসে যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ও ভারতে আওয়ামী লীগ নেতাদের সাথে বিদেশি বেশ কয়েকটি শক্তিশালী দেশের প্রতিনিধিদের সাথে বৈঠক হয়েছে। এমনকি গত 20 থেকে 24 নভেম্বর কমনওয়েলথ মহাসচিব শার্লি বোজে বাংলাদেশ সফরে এসে অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেছিলেন। সে সময় কমনওয়েলথ মহাসচিব অনলাইনে সজীব ওয়াজেদ জয়ের সাথে বৈঠক করেছিলেন। সূত্রগুলো বলছে, গত 3 মাসে আওয়ামী লীগের সাথে 6টি দেশ ও সংস্থার প্রতিনিধিদের সাথে কমপক্ষে 8টি সিরিজ বৈঠক হয়েছে। সেসব বৈঠকের আলোচনার সূত্র ধরে কি সজীব ওয়াজেদ জয় এমন ইঙ্গিত দিলেন কিনা সে প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, সজীব ওয়াজেদ জয় যে আওয়ামী লীগের নেতৃত্ব থেকে শেখ হাসিনার সরে যাওয়ার আভাস দিলেন, সেটি যদি বাস্তবায়িত হয় তাহলে আওয়ামী লীগের নেতৃত্বে নতুন কে বা কারা আসছেন?
সেই প্রশ্ন দলটির নেতাকর্মীদের মধ্যে বেশ কৌতূহলের জন্ম দিয়েছে। দলটির একাধিক সূত্রে জানা গেছে, শেখ হাসিনা নিজেই গত কয়েক মাসে বাংলাদেশ ও বাংলাদেশের বাইরে কমপক্ষে 4 জন নেতাকে বিদেশি শক্তিগুলোর সাথে আলোচনা করার সিগন্যাল দিয়েছেন এবং সে অনুযায়ী তারা বৈঠকও করেছেন। তবে দলের পুনর্গঠন ও নতুন নেতৃত্ব নিয়ে শেখ হাসিনার পক্ষ থেকে তাদের কিছু বলা হয়নি বলে জানা গেছে। দর্শক, 28 মিনিটের সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় জুলাই আন্দোলনে বল প্রয়োগ, আইসিটিতে শেখ হাসিনার বিচার সহ অন্য বিভিন্ন বিষয়ে কথা বলেন। প্রতিটি ক্ষেত্রে তিনি বিচারের নামে প্রহসনের অভিযোগ তুলেছেন। আল জাজিরা এবং বিবিসি জুলাই হত্যাকাণ্ড নিয়ে খণ্ডিত অনুসন্ধানী প্রতিবেদন করেছে বলেও দাবি করেন তিনি। এতে কিছুটা বিব্রত দেখা যায় আল জাজিরার সাংবাদিককে। শেখ হাসিনার ফোনালাপের পূর্ণাঙ্গ অডিও সংগ্রহের আগ্রহ প্রকাশ করেন। আইসিটিতে বিচার প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে জয় বলেন, সবটাই একটি প্রহসন। তার মাকে নিজের আইনজীবী নিয়োগ করতেও দেওয়া হয়নি। বিচারের আগে আইন পরিবর্তন করা হয়, অথচ সংসদ ছাড়া আইসিটি আইনে পরিবর্তন করা সম্ভব নয়। শেখ হাসিনা আপাতত ভারতে থাকবেন বলেও ইঙ্গিত দেন জয়। বলেন, তারা ভারতের উপর যথেষ্ট আস্থা রাখেন, কারণ দেশটি যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে থাকে। ভারত শেখ হাসিনার জন্য এই মুহূর্তে সবচেয়ে নিরাপদ দেশ বলেও দাবি করেন জয়। বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতির মূল কারণ শেখ হাসিনা নন দাবি করে জয় বলেন, দুই দেশের উত্তেজনার মূল কারণ হলো সন্ত্রাসবাদের উত্থান। ইউনূস সরকার কারাগার থেকে দণ্ডপ্রাপ্ত সব সন্ত্রাসীকে মুক্তি দিয়েছে, আর ভারত তার পূর্ব সীমান্তে সন্ত্রাসবাদ নিয়ে উদ্বিগ্ন। বর্তমান অন্তর্বর্তী সরকার ভারতের বিরুদ্ধে পাকিস্তানকে কাজ করার অবাধ সুযোগ তৈরি করে দিয়েছে। সব মিলিয়ে এই সাক্ষাৎকারে জয় সেসব বিষয় মোটা দাগে সামনে আনার চেষ্টা করেছেন, যেগুলো নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায় নানাভাবে আগ্রহী। আঞ্চলিক নিরাপত্তা ইস্যু থেকে শুরু করে আওয়ামী লীগের রাজনৈতিক অবস্থান সামনে কি হতে পারে সে সম্পর্কে বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। প্রশ্ন হলো, এসব বার্তা কি প্রভাব ফেলতে পারে চলমান মেরুকরণে? রাজনৈতিকভাবে কতটা লাভবান হবে আওয়ামী লীগ, নাকি শেখ হাসিনার নেতৃত্বের ইস্যু দলের মাঠ পর্যায়কে নতুন ধাক্কার মুখে ফেলবে? এখন এ পর্যন্ত।